নমস্কার, করোনা কাহিনীর সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে অর্থাৎ 20th এপিসোডে আমার অতিথি মিস্টার অম্লান দাস। নমস্কার অম্লান বাবু। নমস্কার সুজয় বাবু। অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ প্রোগ্রামের নিয়ম অনুযায়ী আমি কিন্তু অতিথিকে ফার্স্ট ইন্ট্রোডিউস করে তারপর কোয়েশ্চেন আনসারে যাই। Mr. Amlan Das is the Managing Director and Head of Sales and Marketing, Solvay Specialities India Private Limited, Equinox Building, Park Tower 4, 9th floor in LBS Mark, Kurla, West Mumbai. সুতরাং বুঝতেই পারছেন, he is in a hot spot. Mr. Amlan Das has an experience over 33 years in specialty polymers, engineering, plastics, rubber and chemicals domain. Amlan is a leader who wants to challenge status quo, lead from the front, and builds team based on trust, empowerment, delegation, reward, recognition. He can be considered as an Indian market expert for chemicals and polymers who likes challenging assignments and exceed organizational objectives. He has worked in various senior positions with Tata's for 6 years and with world-renowned MNCs like Bayer, Lanxess, and Solvay for almost 27 years. In Bayer, he was the regional manager East, located in Kolkata and responsible for East India, Nepal, and Bangladesh. While at Lanxess, he shifted his base to Mumbai and was heading 3 business units for Indian subcontinent and handling products like engineering plastics, functional chemicals, and specialty chemicals for API and agro intermediaries. Presently, he's the managing director and commercial head for Solvay Specialty Polymers and India Private Limited, which has a manufacturing plant in Panoli, Gujarat. He has presented several papers in industry platforms like FICCI, CII, and Plastic Manufacturers Association. Amlan completed his graduation in chemistry and post-graduation in business management from Kolkata University and was also trained in strategy management at INSEAD, France. আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেব, অম্লান দা আমার খুব প্রিয় দাদা, সন্দীপ দার বন্ধু, তাই অম্লান দা বলে বলবো এবং তুমি বলে বলবো, সেম মেবি ফ্রম অম্লান দা। সো দর্শকরা আপনারা প্রত্যেক আমাকে ক্ষমা করে নেবেন। অম্লান দা, ইউ হ্যাভ আ ফ্যান্টাস্টিক প্রোফাইল। আমার অ্যাকচুয়ালি একটা খুব পপুলার প্রোগ্রাম আছে জয়ের পথে সঙ্গে সুজয়, ওয়্যার আই টক অফ সাকসেস, এন্ড তাকতে তোমাকে ইনভিটেশন রইলো। আই উইল সেট আপ আ ডেট এট আ লেটার ডেট, আমরা যেখানে সেটা নিয়ে কথা বলবো। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে একদম ডিফারেন্ট। আজকে হচ্ছে ইনফ্যাক্ট অলমোস্ট কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে কোভিড এর নতুন এফেক্টেড পিপল আর নিয়ার 1000। মুম্বাইয়ের নাম্বার জানি না, মানে জানতে এত ভয় করে যে জানছি না। ইটস দ্য হটস্পট এবং তুমি সেইখানেই বসে আছো, সেই কর্নারে বসে আছো। কি এখন তোমার এই মহারাষ্ট্রের অবস্থা? তার কারণ তুমি ছাড়াও, সত্যি কথা বলতে তুমি ছাড়াও আমি একজনের সাথে কথা বলেছি। হি ইজ আ প্রফেসর ইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মুম্বাই, কিন্তু ও বললো সেটা মহারাষ্ট্র থেকে অনেকটা দূরে। কিন্তু আমি যা বুঝতে পারছি, ইউ আর ইন দ্য হার্ট অফ দ্য সিটি। সুতরাং মহারাষ্ট্রের কি অবস্থা, জায়গার কি অবস্থা, কারেন্টলি কি অবস্থা, সেটা দিয়ে যদি শুরু করো। আমি আই উইল স্টার্ট ফ্রম देयर ইটসেলফ। দেখো, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস ফর হ্যাভিং মি ইন ইয়োর প্রোগ্রাম। আর দর্শকদেরও আমার আন্তরিক নমস্কার জানাই। এইটা আমার প্রথম তোমার সাথে আমার অনুষ্ঠান। যাই হোক, আমরা করোনা নিয়ে সারা ভারতবর্ষে চলছে। আমার প্রিয় শহর কলকাতাতে তুমি বসে আছো, সেখানেও চলছে। বম্বেতে যদি বলো যে আমাদের ভারতবর্ষে যদি 7.5 লাখ কেস হয়, তাহলে মহারাষ্ট্রতে হচ্ছে প্রায় 2,20,000 কেস আছে। হ্যাঁ, অলমোস্ট 1/3। মানে সেই জন্য তুমি বলতে পারো বম্বে, চেন্নাই, দিল্লি এগুলো হচ্ছে হটস্পট অফ ইন্ডিয়া করোনার দিক থেকে। কারণ এখানে ডেন্সিটি অফ পপুলেশন ও প্রিটি হাই সেই দিক থেকে দেখতে গেলে। এখন বোম্বেতে তুমি যদি মহারাষ্ট্রতে অ্যাক্টিভ কেস দেখো, অ্যাক্টিভ কেস মুম্বাইতে হচ্ছে close to 23,000 কেস, আর থানেতে হচ্ছে অ্যারাউন্ড 30,000 কেস। তো টোটাল অ্যাক্টিভ কেস আউট অফ দ্য 89,000 কেসেস এর মধ্যে বম্বে এবং থানেতে মিলেই হচ্ছে প্রায় 60-65,000 কেস। অ্যাক্টিভ কেস কেন বলছি, তার কারণ হচ্ছে 2.5 লাখ কেসের মধ্যে অনেকে আবার রিকভার্ড হয়ে গেছে, কিছু মারা গেছে, বাকি রিকভার্ড হয়েছে। রাইট, 1 লাখের মধ্যে 1,18,000 রিকভার্ড হয়েছে।
এখন তুমি শুনবে একটা কথা বলে এখন ফ্ল্যাটনিং দ্য কার্ভ, আমাদের কার্ভটা উপর দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে না। তার কারণ হচ্ছে কি, যতগুলো কেস তোমার অ্যাড হচ্ছে তার থেকে যদি রিকভারি বেশি হয় তবেই নিচের দিকে জিনিসটা যাবে, তবেই ফ্ল্যাটনিং অফ কার্ভ হবে। আর যদি তার থেকে কম হয়, রিকভারি রেট যদি তার থেকে কম হয়, তবে তোমার ফ্ল্যাটনিং অফ কার্ভ হবে না। এখন রিকভারি রেট হচ্ছে অ্যারাউন্ড 55%। সেই দিক থেকে দেখতে গেলে বম্বে ইজ আ হটস্পট, নো ডাউট। কিন্তু আমার মনে হয় দেয়ার আর সিলভার লাইনিং, মানে আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে ফ্ল্যাটনিং অফ দ্য কার্ভটা হতে চলেছে। তার মানে তুমি যেটা বললে যে বম্বে এবং থানে কনস্টিটিউটস প্রায় 85% of the cases, almost 85% of the cases. Almost. বম্বে, থানে, পুনেটা একটু বম্বে থেকে দূরে, কিন্তু বম্বে আর থানে হচ্ছে হাওড়া, কলকাতার হাওড়ার মতন, রাইট? হ্যালো, এক্স্যাক্ট। তো আমার এবার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্টের কি কোনো খামতি ছিল? মানে এত স্প্রেড করলো কি করে? মানে এত, মানে এরকম একটা হিমালয়ান প্রপোর্শন কেন? ওয়াই ওয়াজ দ্য রিজন যে এরকম এতটা ছড়িয়ে গেল? এন্ড দ্য নাম্বারস আর, মানে 1/3 is a huge number. India is a huge country. The number of states are huge. আর বম্বেতে এত এরকম কেন হলো? দেখো সুজয়, এখানে আমি তোমাকে তুমি করেই বলছি। আমি তো বলছি, দেখো, এখন বম্বেতে হচ্ছে এশিয়ার বিগেস্ট স্লাম, যেখানে তোমার ঘনত্ব একটা পার স্কোয়ার ফিটে, মানে বা একটা 10x10 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4-5 জন বাস করে। তো সেখানে তোমার ডেনসিটি অফ পপুলেশন এত বেশি যে তুমি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে কি করে, করা সম্ভব নয়। সেই দিক থেকে দেখতে গেলে তোমার নিজেদের মানে ওই হাইজিন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যত করা যায়, সেই জন্য এখন হয়েছে কি, এই পরিযায়ী শ্রমিকরা অনেকে বেরিয়ে গেলে কিছু ঘনত্বটা একটু কমাতে কিছুটা সুবিধে আমার মনে হয় হয়েছে। সেটা আমার ব্যক্তিগত কারণ, যে না হলে ওই আপনি তুমি যদি ধারাবিতে যাও, ওইখানে মানে হারিয়ে যাবে। একটা শহরের মধ্যে একটা শহর যেটা মানে একদম ঘিঞ্জি এরিয়া, সেখানে এত লোক বাস করে, তাদের কমন টয়লেট, কমন, মানে একটা 10x10 ঘরের মধ্যে একটা ফ্যামিলি 5-6 জন মিলে রয়েছে। ইটস ভেরি ভেরি টাফ লাইফ ইন বম্বে। কিন্তু অম্লান, আমার একটা প্রশ্ন আছে এখানে। দেখা যাচ্ছে যে এই যে তথাকথিত নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত কিংবা এই যে তুমি ধারাবি যে স্লামস এর কথা বলছো, এফেক্টেড পপুলেশনের যে পার্সেন্টেজ এখানে চেয়ে মাল্টি স্টোরিতে আছে, নিজের বাড়িতে আছে, তাদের সংখ্যাটা অনেক বেশি। কারণ হিসেবে বলছে যে তারা ভীষণ ভীত হচ্ছে এবং তারা রিপোর্ট করছে। কিন্তু যারা আমাদের মতো তথাকথিত এডুকেটেড ক্লাস, এডুকেটেড শ্রেণী, তারা হয়তো সরকারি জায়গায় কিংবা ঠিক মতন কমফর্টে ট্রিটমেন্ট পাবে না বলে সিমটমস থাকলেও লুকিয়ে যাচ্ছে। সিমটোম্যাটিক তো হচ্ছেই, কিন্তু সিমটমস থাকলেও লুকিয়ে যাচ্ছে। এবং আমি কলকাতার রেফারেন্সে বলছি, ইজ ইট দ্য সেম ফর মুম্বাই? আমি দেখো, এখন ব্যাপারটা হচ্ছে এই করোনা ভাইরাস জিনিসটা এত নতুন এবং এত ডিফারেন্ট যে সবাই সবকিছু জানে না। আমি হোয়াটসঅ্যাপ খুললে পরে কম করে হলো 5-7টা ডিফারেন্ট আইডিয়াস পাই। একজন বলছে জল খেতে, গরম জল খেতে, একজন বলছে যে অ্যালবুমিন খেতে, আরেকজন বলছে যোগ করতে, একজন বলছে ভিটামিন সি খেয়ে রেজিস্টিভিটি বাড়াতে, মানে নানা মুনি নানা মত। এখন সেই জন্য আবার রিসেন্টলি একজন ডাক্তারের ইন্টারভিউ পড়লাম, তিনি বললেন যে করোনা হলে কিচ্ছু করার দরকার নেই, যেগুলো আগে করতেন না সেগুলো আর করবেন। সুতরাং মানে বলছে কি, নতুন করে কিছু করবেন না, বাড়িতে থাকুন, সুস্থ হয়ে যাবেন। একজন ডাক্তার বললেন। এখন সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা আমি তো আর কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করিনি, কিন্তু আমি অ্যাজ আ ম্যাটার আমি যেটা বলতে পারি, আমাদের
আমার কার্যসূত্রে আমাকে সবসময় একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের মধ্যে থাকতে হয়, যার মধ্যে আমাদের অফিসের ডাক্তারও থাকে, কারণ আমাদের প্ল্যান্টস আছে। সেই ডাক্তারদের মত হচ্ছে যদি তিনটে উপসর্গ যেগুলো করোনার আছে, একটা হচ্ছে কাশি হওয়া বা সর্দি হওয়া বা সেন্স অফ স্মেল এবং টেস্ট চলে যাওয়া, এই উপসর্গগুলো যদি থাকে তাহলে টেস্ট করিয়ে নেওয়া ভালো। এবং আমি তো আমার যদি ফ্যামিলির কাউর হয় আমি তো বলতে পারি টেস্ট করানো উচিত, কারণ গভর্নমেন্টের যে অ্যাপটা বম্বেতে কি হচ্ছে কি, আমার প্রশ্নটা খুব স্ট্রেট। আমার এখন বম্বেতে হচ্ছে না বলাটা উচিত হবে না, তার কারণ হচ্ছে আমি আরোগ্য সেতু অ্যাপে যখন আমি দেখি, তখন আমি আরোগ্য সেতু অ্যাপে আমার 500 meters radius এর মধ্যে আমি দেখি pretty high number of people are going ahead with testing বলছে, ওরা রিপোর্ট করছে। সুতরাং আমার আরোগ্য সেতু অ্যাপ ইজ মাই অনলি সোর্স, সেখান থেকে আমি ইনফরমেশন পাই এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে দ্য রেসপন্স রেট ইজ প্রিটি হাই। এখন আমি বম্বের মতো জায়গায় আমি বলতে পারি যে মেজরিটি পিপলের স্মার্টফোন আছে, তো সেই হিসেবে দেখতে গেলে মানে ইমেটেরিয়াল অফ দেয়ার ইকোনমিক স্ট্র্যাটা, মানে যেরকম মানে তার ইনকাম হোক না কেন, সবারই একটা করে স্মার্টফোন আছে বম্বেতে অ্যাটলিস্ট। তো সেই দিক থেকে দেখতে গেলে সবাই মনে হয় রিপোর্ট করছে, কিন্তু ইট ইজ ট্রু যে 100% বা অ্যাবসলিউট অ্যাকিউরেসি আপনি কোথাও তুমি পাবে এটা আমেরিকাতেও পাবে না। সেটা আমেরিকাতে আমরা করেছি, জানো তো, আমাদের এই প্রোগ্রামে আমরা আমেরিকাতে ট্রাভেল করেছি, আমরা ইউকে তে ট্রাভেল করেছি, আমরা বাহারিন কিংডম বাহারিনে ট্রাভেল করেছি, কুয়েতে ট্রাভেল করেছি, প্যারিসে ট্রাভেল করেছি, অল দ্য প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড আর কি। মানে আমরা নরওয়েতে গেছি, অস্ট্রেলিয়া গেছি, এবং সেখানে কিন্তু যেটা নেক্সট প্রশ্নটা তাদের কাছ থেকে যেটা পেয়েছি সেটা কলকাতায় দেখিনি বলে তোমাকে প্রশ্ন। প্রথম থেকে যখন শুরু হলো, সত্যি কথা বলতে রাজ্য সরকার কিন্তু খুব চেষ্টা করেছিলেন অ্যাওয়্যার করতে, এই মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজ করা, এবং এই যে ড্রপলেটস ঢুকতে পারে 3টে জিনিস দিয়ে, চোখ, নাক এবং মুখ, এতে যাতে হাত না যায় সেটা অ্যাভয়েড করা, সোশ্যাল ডিস্টেন্সিং না বলে যদি আরেকটু খাঁটি কথা বলি যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা, এইগুলো কিন্তু প্রথম থেকে অসম্ভব ভাবে প্রত্যেকটা, মানে তুমি রেডিও বলো, টেলিভিশন বলো, সোশ্যাল মিডিয়া করেছেন। মুখ্যমন্ত্রী নিজে নেবে চেষ্টা করেছিলেন টু সেট অ্যান এক্সাম্পল। আমরা কিন্তু সেটা মানিনি, কলকাতার শহরবাসী মানিনি, বরঞ্চ মনে হয় যে ডিস্ট্রিক্টের লোকেরা আমাদের চেয়ে বেশি মেনেছিল, যার জন্য আজকে কিন্তু কলকাতা সবচেয়ে বেশি এফেক্টেড। ইনফ্যাক্ট কাল বিকেল 5টা থেকে 28টা রিজিয়নকে একদম কন্টেইনমেন্ট এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, which is very sad. মানে আনলক 1 কি আনলক 2 এর পর এটা হয়, ইটস ভেরি স্যাড। কিন্তু সত্যি সরকারের কিছু করার নেই, আমরা তো শুনি। মহারাষ্ট্রে কি লোকেরা শুনেছিল? পুনাতে কি লোকের থানে, মুম্বাই থানেতে কি শুনেছিল না? তারাও একই জিনিসে দোষী বলে আজকে এই অবস্থা। দেখো, এখন আমি যেটা বলতে পারি, আমি তোমার বাড়ি থেকে কাজ করছি আজ 25শে মার্চ থেকে, 25th মার্চ, 25th আজ অব্দি আমি বাড়ি থেকে হয়তো বেরিয়েছি খালি আমার ব্যাংকের কাজে একবার দুবার। এবং আমি যাদের জানি, কারণ আমার তো সেইভাবে দেখতে গেলে তো আমি সবাই সাথে আমি সেইভাবে বলতে পারি না, কিন্তু ওভারঅল আমি দেখতে যাই। এবং আমার বাড়িটা হচ্ছে তোমার একটা বম্বের একটা মেন রাস্তা আছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে। আমার বাড়ি থেকে বারান্দা থেকে দেখা যায় ট্রাফিক অনেক কম, মানে ডিউরিং দ্য ফোর্স লকডাউন তো ভীষণই কম ছিল, এখনো বম্বেতে মেনটেন করছে। এবং বম্বের পুলিশ হ্যাজ ইমপ্লিমেন্টেড দ্য লকডাউন ইন আ বিগ ওয়ে। কারণ তুমি যদি গাড়ি নিয়ে 2 কিলোমিটারের একটু বেশি যাও, তোমাকে পুলিশ ধরবে এবং তোমার গাড়ি কনফিসকেট করে নিতে পারে। তোমার যদি কোনো প্রপার রিজন না থাকে, ইউ শুড নট গো বিয়ন্ড 2 কিলোমিটার ফ্রম ইউর প্লেস অফ রেসিডেন্স। অফিসের জন্য গেলে 10%। সেই জিনিসটা কি পুলিশ খুব স্ট্রিক্টলি এনফোর্স করেছে? সেই জিনিসটা কি হ্যাঁ, পুলিশ স্ট্রিক্টলি এনফোর্স করছে, সেটা আমরা দেখেছি। গাড়ি অনেক কনফিসকেটও হয়েছে, ফলে কেউ চান্স নেয় না বেরোবার জন্য। তার মানে তোমার কথা অনুযায়ী প্রশাসন
has taken the right kind of decisions and right kind of actions which needs to be taken for preventing or controlling this pandemic, তাই তো? অফকোর্স এইটা তো দেখো, প্রশাসনকে তো মানে মানুষ তো মানুষকে ওরা যে, আমি আমেরিকার অবস্থা দেখতে পাচ্ছি, ট্রাম্প একরকম, যদি আমি ওইদিকে যেতে চাই না, কিন্তু মানে লকডাউনের এগেনস্টে উনি যাচ্ছেন, কিন্তু গেলে কি হবে, যদি না করে তাহলে লোকেরা কি করবে? লোকেদের তো বেরোতেও হবে ওদের নিজেদের জীবিকা নির্বাহের জন্য। কিন্তু একটা প্রপার গাইডলাইন যদি প্রশাসন দিয়ে দেয় কিভাবে কি না, সেটা আমার মনে খুব সেদিক থেকে দেখতে পাবে। তবে একটা কথা বলা খুব জরুরি, আমরা একটা এনিমির সাথে ফাইট করছি যার আমরা মোটামুটি পুরোটা এখনো বুঝে উঠতে পারিনি। সুতরাং আমাদের কোন রাইট ডাইরেকশনে যাচ্ছি, রং ডাইরেকশন, মোটামুটি যদি ফ্ল্যাটনিং অফ দ্য কার্ভ যেটা বলে, সেটা যদি হয় তাহলে আমার মনে হয় ইট উইল বি ইন্ডিকেশন দ্যাট উই আর গোইং টু আ গুড ডাইরেকশন। এবার আসি, তুমি প্রশাসনের কথা জিনিস তো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, আরেকটা জিনিস আমি তোমাকে খালি বম্বের ব্যাপারে বলতে পারি যে দেখো, মেতে আমাদের ফ্ল্যাট কালচার, আমাদের বড় বড় বিল্ডিং এ থাকার, এখানে আমি যে বিল্ডিং এ থাকি সেখানে হয়তো 400টা ফ্ল্যাট আছে, দুটো 51 তলা বিল্ডিং এ, দুটো টাওয়ারে। আমাদের বিল্ডিং এ তোমার কোনো ড্রাইভারকে ঢুকতে দিচ্ছে না, ভিজিটর ঢুকতে দিচ্ছে না, আমাদের সব সোসাইটিতে টু পে দেয়ার স্যালারি, কিন্তু আমাদের এদের ঢুকতে দিচ্ছে না। সেইটা একটা ফ্যাক্ট। কিন্তু কলকাতায় হয় কি, কলকাতায় নিজস্ব বাড়ি আছে, সবাই আমি দেখেছি আমাদের আত্মীয়দের, ওদের কাজের লোকও আসছে, ওদের রান্নার লোকও আসছে, দে হ্যাভ আ লাক্সারি অফ ডুইং ইট, কিন্তু এ করে কন্টামিনেশনও ছড়িয়ে যেতে পারে। সেই ফ্যাক্টরটা কিন্তু বোম্বের সাথে কলকাতা, ইট অ্যাপিয়ার্স, তুমি যা বলছো ইট অ্যাপিয়ার্স, আমার কাছে মনে হচ্ছে যে মুম্বাই or the city of Mumbai and the state of Maharashtra is in a better disciplined state than West Bengal কিংবা কলকাতা যা করছে। আমার এর পরের প্রশ্নটা একটু স্বাস্থ্য দপ্তরকে নিয়ে। যেহেতু নাম্বার অফ কেসেস ইজ 1/3 দ্যাট অফ ইন্ডিয়া, আমরা সবাই ভারতবর্ষের স্বাস্থ্য ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে অবহিত। সেইখানে whether you had in the state of Maharashtra, in the city of Mumbai, had you got the requisite number of beds, ventilators, PPE, medicines to treat this 1/3 of the entire gigantic population of the country? দেখো, আমি এইটুকু তোমাকে বলতে পারি যে দেয়ার আর কমপ্লেন্টস, মানে বম্বেতেও কমপ্লেন আছে, যে কমপ্লেন কলকাতায় আমরা দেখেছি আগে, যে বম্বেতেও আছে যে আমার যদি করোনা হয় আমি এখন কোনো বেড পাবো না, কোনো বেড নেই, এটা আমরাও শুনছি এখানে। এবং আমার সোর্স অফ ইনফরমেশন ইজ ফ্রম দ্য টেলিভিশন, লোকাল টেলিভিশন বা এখান থেকে। কিন্তু হোয়াট উই আন্ডারস্ট্যান্ড যে তোমার এন্টার মেডিকেল ফ্র্যাটার্নিটি এবং পুরো সিস্টেমটাই ইজ আন্ডার ট্রিমেন্ডাস স্ট্রেস, সে এন্টার ইন্ডিয়াতে। যে জন্য দিল্লিতেও দিল্লি সরকার বলেছে যে করোনা হলে বাড়িতে, ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম রাদার দ্যান কাম টু আ হসপিটাল। কারণ হসপিটালে আমার পার্সোনাল মত যদি বলো, যদি তোমার কোনো শ্বাসকষ্ট না হয়, তোমার সেরকম ক্রিটিক্যালিটি যদি না হয়, ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম ইন আ কনফাইন্ড ওয়ে। যদি তোমার একটা আলাদা রুম তোমার থাকার ব্যবস্থা হয়, তাহলে তুমি বাড়িতে থাকা আমার মতে মাচ বেটার দ্যান গোয়িং ইনটু দ্য হসপিটাল। সেখানে অনেক সময় হয় কি কন্টামিনেশন হয়েও যেতে পারে। না, আমার এখানে প্রশ্নটা করা একটা, তোমার কিছু যাও না, আমার এখানে প্রশ্নটা করার মধ্যে আরেকটা অন্তর্নিহিত ছিল, জানার একটা উৎসাহ ছিল যে নাম্বার অফ পেশেন্টস তো মহারাষ্ট্রে মানে
বোধহয় 5 times that of Calcutta, right at this point of time, maybe. এবং সেইখানে আজকে কলকাতাতেই আমি একটু তোমায় একটু অ্যাওয়্যার করছি, কলকাতাতেই লোকে হয়তো কোভিড না অন্য কিছু নিয়েও যদি হাসপাতালে ভর্তি হয়, নার্সিং হোমে যায়, তাহলে ইনিশিয়ালি এভরিওয়ান হ্যাজ টু গো থ্রু এ কোভিড টেস্ট। কোভিড টেস্ট যদি পজিটিভ আসে তাহলে কোভিড বেডস যেখানে অ্যাসাইন করা আছে সেখানে যেতে হবে। সেখানেই করতে গিয়ে দেখা যাচ্ছে যে এত নাম্বার অফ পেশেন্টস এত বেড়ে গেছে যে অন্য ট্রিটমেন্টে গিয়েও তার যদি কোভিড ধরা পড়ে তাহলে কিন্তু ইটস বিকামিং ভেরি ডিফিকাল্ট। এখনো এমন হয়নি যে ফিরিয়ে দিয়েছে যার জন্য মৃত্যু হয়েছে, মানে ভগবানের আছে, স্টেট প্রশাসন নিয়েছেন। কিন্তু এইটা কি সেম স্টেট ইন মহারাষ্ট্র? বিকজ মহারাষ্ট্র নাম্বারস আর মাচ মোর। আমি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে বলতে পারি যে মহারাষ্ট্রে বড় বড় হাসপাতালে এখন মোটামুটি অন্য মানে ডাক্তার দেখানো যাচ্ছে না, সবাই কোভিড নিয়ে ব্যস্ত। কারণ আমার অফিস থেকে আমার একটা মানে ইয়ারলি চেক আপ হয়, সেটা আমি বম্বের আমি হাসপাতাল হচ্ছি না, সে আমার প্রথম দিকে সে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বলে দিল যে আমাদের হসপিটালে এই টেস্ট হবে না, বিজি উইথ দ্য কোভিড। সুতরাং এখন এইটাও একটা ফ্যাক্টর। আমি শুনছিলাম কয়েকজন বিশেষজ্ঞ বলছিলেন যে আমাদের তো কোভিড ছাড়া অন্যান্য রোগ হয়, কিন্তু সেই রোগগুলো কি করে তারা কোথায় ডিসঅ্যাপিয়ার করে গেল, কোভিড নিয়ে ব্যস্ত, তারা কোথায় ডিসঅ্যাপিয়ার করে গেল। হ্যাঁ, যে ডায়ালিসিস করতে গিয়ে কোভিড হয়ে গেছে, মানে এর মতো দুঃখের, ডায়ালিসিস পেশেন্টের ডায়ালিসিস করা ছাড়া উপায় নেই, কিন্তু করতে গিয়ে কোভিড হয়ে যাওয়াটা এটাও তো বাঞ্ছনীয় নয় না। কিন্তু কি করবেন এখন, এবং মানে ইমেটেরিয়াল অফ বম্বে, দিল্লি, ক্যালকাটা, মাদ্রাস, দ্য ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচার কোনো রাজ্য, মোটামুটি বড় রাজ্য বলতে পারবে না যে আমার আই এম ভেরি কমফোর্টেবল। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এবার একটু অন্য প্রশ্ন আসি। ইউ আর দি হেড অফ দি সেলস এন্ড মার্কেটিং সেকশন অফ আ বিগ কর্পোরেট। হ্যাঁ, তো আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন সম্বন্ধে তোমার কি মানে, বিকজ ইউ আর সিটিং এট দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ দি কান্ট্রি, মুম্বাই, একে মহারাষ্ট্র তাতে মুম্বাই, তারপর তুমি এরকম একটি কোম্পানির একদম পিকে বসে আছো অ্যাজ এ ম্যানেজিং ডিরেক্টর। সো তোমার থেকে প্রথমে জানবো আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন। আমি কোনো রিমার্ক করব না, অন্যদিন আমি একটু বলি যে এই অবস্থা। আমি আজকে তোমার মুখ থেকে শুনো ফ্রম দ্য হর্সেস মাউথ যে আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন কি। তুমি নিজে বলেছো তুমি 25 মার্চ থেকে বাড়িতে বসে আছো, মানে বাড়িতে ওয়ার্ক WFH কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করছো। তো আজকে তোমার এই কি সলভে স্পেশাল? এক্স্যাক্টলি। দেখো, আমাদের আগে ইকোনমিটা নিয়ে একটু বলি, তাহলে খুব সাবজেক্ট ইন্ডিয়ান ইকোনমি শুধু সেটা অনেক বলে যে এই সরকার এসে খারাপ করে দিয়েছে, কি করছে। আমি সেই পলিটিক্যাল এর মধ্যে যাচ্ছি না। হোল ওয়ার্ল্ডের ইকোনমি, হ্যাঁ, আমি হোল ওয়ার্ল্ডের ইকোনমি ওয়াজ ডাউন, মানে নিচের দিকে ছিল হোল ওয়ার্ল্ডের ইকোনমি। তখন কোভিড যখন ঢুকেছে, তারপরে পাক্কা 2.5 মাস তুমি ইকোনমিটাকে পুরো বন্ধ করে রাখতে বাধ্য হলাম আমরা। তো তাতে এফেক্ট হবেই, এবং সে এফেক্টটা আমরা ভাবছিলাম ডিগ্রোথ হবে, কিন্তু আজ আমি রিসেন্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে রেজাল্টটা দেখছি, তারা বলছে 1.5% গ্রোথ ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2021, মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 2021-এ 1.5% গ্রোথ হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইকোনমি তুমি এত কমপ্লিকেটেড, অনেক ফ্যাক্টরস এর মধ্যে করে, আর তোমার গ্রোথটা নিচে যাচ্ছে, কিন্তু তোমার এই মানে বহুদিন বাদে আমাদের কারেন্ট ডেফিসিটটা আমাদের পজিটিভ। তার কারণ হচ্ছে কি, আমাদের কিন্তু ইম্পোর্টস বেড়েছে, কিন্তু আমাদের সফটওয়্যার এক্সপোর্ট 9% বেড়ে গেছে। আমাদের যে
যে চেঞ্জ আমরা যে আছে প্রায় $0.6 বিলিয়ন লাস্ট কোয়ার্টারে আমাদের পজিটিভ এসছে এগেইনস্ট $3.4 বিলিয়ন আমাদের লাস্ট বছরে এই ফোর্থ কোয়ার্টারে যেটা আমাদের নেগেটিভ ছিল সেটা এই 0.6 বিলিয়ন পজিটিভ এসছে। তার অনেক কারণ আছে, আমাদের তেলের দামও কমে গেছে কিন্তু আমাদের ইম্পোর্টস কিন্তু 9% বেড়েছে, সেটা একটা কারণ আমি বলবো। আর দ্বিতীয় কারণ যেটা হচ্ছে, তুমি যদি ইন্ডিয়ান জিডিপিটাকে ওভারঅল ব্রেকআপ দেখো তাহলে দেখবে যে 50% তোমার ইকোনমি হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ার সার্ভিস ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউটস 50% অফ ইউর জিডিপি। যে সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে তোমার সফটওয়্যারও আছে, তোমার ট্যুরিজমও আছে, ব্যাংকিংও আছে, হোটেলও আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিগুলো, ট্যুরিজম কিংবা হোটেল ইন্ডাস্ট্রি, এদের কি হবে? আমি মানে এদের তো মানে এই কোভিড এর জন্য পুরো আটকে গেছে। এয়ারলাইন ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ অলসো আ মেজর ওয়ান। এদের মনে হয় কোভিড এ খুব এফেক্ট হয়েছে, কিন্তু আবার অল অন দ্য আদার সাইড হেলথ কেয়ার, মানে যারা ওষুধ তৈরি করে বা হেলথ কেয়ার রিলেটেড অ্যাক্টিভিটিস এ আছে, তারা কিন্তু খুব ভালো করছে। তোমার সফটওয়্যার ইজ ডুইং ওয়েল। তারপর যারা ইন্টারনেট ব্যবসায় আছে তারা খুব ভালো করছে, কারণ তোমার সাথে আমি এখন ইন্টারনেটে কথা বলছি এবং দিস ইজ আ ভার্চুয়াল মিটিং, ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে। ফলে কিছু ইন্ডাস্ট্রি খারাপ করছে, ভালো করছে, অবস্থা খারাপ। এই বিষয়ে কোনো এইটা ভাবতে হবে, কারণ ওয়ার্ল্ড ওয়ার এর পর আমার মনে হয় না এত বড় ক্রাইসিস। একটু যদি আমরা সামারাইজ করি, একটু সামারাইজ করি অমলানদা, বিকজ উই উইল রান আউট অফ টাইম। একটু সামারাইজ করি, আজকে যে ইকোনমিক একটা তো বিপর্যয় তো এসছে, তার কারণ হচ্ছে এরকম কোভিড একটা বিপর্যয় এসছে। হাউ মাচ টাইম ইন্ডিয়া উইল নিড টু রিকভার, বিকজ ইউ আর মানে একদম ফ্রন্টলাইন ওয়ার্কার অ্যাজ ফার ইকোনমি ইজ কনসার্ন, ইউ রান আ কোম্পানি উইচ ইজ হ্যাজ আ মেজর রেভিনিউ, এবং সেখান থেকে কত টাইম আমি ইন্ডিয়া দেখো, আমার একটা কথা আমরা বলি, উই হ্যাভ টু পে আ প্রাইস ফর ডেমোক্রেসি। আমরা উই নর্মালি আর পেইং আ প্রাইস ফর ডেমোক্রেসি, কারণ যে আমরা সবসময় চায়নার সাথে অনেক সময় ইন্ডিয়াকে তুলনা করা হয়, কিন্তু চায়না যদি আজকে ঠিক করে যে এই জায়গায় একটা রাস্তা হবে, কালকে 1 মাসের মধ্যে ওইখানে রাস্তা হয়ে যাবে। ইন্ডিয়াতে সেই রাস্তাটা করতে গেলে যদি কারোর যদি জমি থাকে, সে যদি বলে যে না করতে দেবো না, সেটা 10 বছর লাগবে। দিস ইজ দ্য প্রাইস ফর ডেমোক্রেসি। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে তুমি আমাকে যে প্রশ্ন করলে যে কিভাবে ইন্ডিয়া রিকভারি করবে, আগে কি চান্স আছে ওভারঅল ইকোনমিতে? এখন চায়নাতে আগে সবাই চায়নার কাছে চলে গেছিল, কি চায়নাতে গিয়ে সব ম্যানুফ্যাকচারিং করবো। এই কোভিড ক্রাইসিস আর অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারে এখন সবাই বলছে যে না, আমাদের একটা অন্য জায়গায়ও সাপ্লাই চেইন তৈরি করা দরকার। এইখানে ইন্ডিয়ার কিন্তু একটা বিশাল ভূমিকা আছে, কিন্তু সে কি সেই ভূমিকাটা নিতে পারবে? এইটাই আমি যে কোম্পানিগুলো চায়না থেকে বেরিয়ে গেছে, তারা সব ইন্দোনেশিয়া, ভিয়েতনামে চলে গেছে। তার কারণ হচ্ছে ইন্ডিয়ার অনেকগুলো পলিসিগত ব্যাপার আছে, গেলে পলিসি, এই দুটো মেজর পলিসি আদার দ্যান ইনফ্রাস্ট্রাকচার, যেটা আগের এক্সাম করতে। এখন যে করতে, তার কাছে ইন্ডিয়াও যাও, ভিয়েতনামও তা, ইন্দোনেশিয়াও তা। তুমি ইন্ডিয়াকে একটা প্রেফারেন্স দেওয়া যায় কারণ ইন্ডিয়া মার্কেটটা বড়, কিন্তু ইন্ডিয়াকে তো তাকে সেই রকম একটা অ্যাট্রাকটিভ ভাবে প্রপোজিশন দিতে হবে, পরিবেশন করতে হবে। এইটা আমরা দর্শকরা যদি মনে করেন, দর্শকরা যদি মনে রাখেন যে সেই অ্যাট্রাকটিভ, দর্শকরা যদি মনে রাখেন গত এপিসোডে অভিজিৎ বাবু এসেছিলেন আমার শোতে ফ্রম সিঙ্গাপুর চার্টার্ড অ্যাকাউন্টে, উনিও বলেছিলেন ঠিক যেটা অম্লান বাবু বলছেন, অম্লান দা বলছে, অভিজিৎ বাবু বলেছিল যে ইন্ডিয়ার একটা স্ট্যান্ডস এ চান্স, বাট এট দ্য সেম টাইম দ্য প্রবলেম ইজ উইথ দ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তারপরে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপেন্ডস অন দ্য ইনফ্রাস্ট্রাকচার। আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার না দিতে পারি, তাহলে কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট,
যেটা আজকে অম্লানদা আরেকটু স্পষ্ট করে বললো যে আর্লি লিডটা কিন্তু অনেকটাই খেয়ে গেছে ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার মতো যে যাদের সাপ্লাই চেইন অনেকটা তৈরি ছিল। অম্লানদা একটুখানি তোমার পার্সোনাল প্রশ্নে আসছি, মহারাষ্ট্রে কি তোমার কোনো চেনাশোনা লোক এফেক্টেড হয়েছে? ডু ইউ নো যে এনি পিপল ক্লোজ টু ইউ এফেক্টেড হয়েছে? দেখো, আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ এফেক্টেড হয়নি, কিন্তু আমাদের অফিসের এক দুজন এফেক্টেড হয়েছিল, কিন্তু বাই গডস গ্রেস দে আর অল ওয়েল। তারা সব তাদের কি হসপিটালাইজেশন লেগেছিল না? দিক থেকে কিছু হয়নি, তবে হসপিটালাইজেশন লাগেনি, তাদের হসপিটালাইজেশন লাগেনি। তারা একজন হসপিটালে গেছিল আর বাকিরা ওদের হোম কোয়ারেন্টাইন করে রাখতে বলেছিল, কিন্তু তারা they came out well. দুজন ছিল, একজনের কোমরবিডিটি ছিল কিন্তু সেও বেরিয়ে এসেছে, সুতরাং there is not much of an issue। আর আমাকে এই কোভিড এর সময় আমাকে পার্সোনালি যদি বলো, আমার একটু ক্রাইসিস আমারও গেছে। তার কারণ হচ্ছে ওই কোভিড এর যখন হাই পয়েন্ট মার্চ মাসে, তখন আমার মেয়ে ইটালিতে পড়াশোনা করে, তাকে ইটালিতে সে তখন শুরু হয়, তখন ও ইটালিতে একবারে এপিসেন্টারে ও ছিল। ও তখন আগে বলছিল আমি কি ফিরে আসবো দেশে। আরেকটা অল্টারনেট হচ্ছে ওরই স্কুলের বন্ধু লিথুনিয়াতে থাকে, ভিলনিয়াসে, ও ওইখানে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তো ও সাউথ পয়েন্টের ছেলে। তো আমি বললাম যে দেখ, তুই যদি আবার ইটালিতে ফিরেই যেতে হবে মিলানে, তুই চলে যা ভিলনিয়াসে। And I think that was one of the best decisions I took in my life, যে ও ওই ফেব্রুয়ারি মাসের 25 তারিখে ভিলনিয়াসে চলে গেছিল, ফলে ও এই গত 3 তারিখে আবার মিলানে ফিরতে পেরেছে, কারণ ভিলনিয়াস ওয়াজ অ্যাবসলিউটলি কোনো প্রবলেম ছিল না এখানে কোভিডে। আর মিলান বেটার হয়ে গেছে এখন সে গেলে, কিন্তু ইন্ডিয়াতে এসে গেলে পরে সে এখন ফিরে যেতে চাচ্ছে, কারণ এখনো তো ইন্ডিয়া থেকে শুরু হয়নি, আর ইটালিও এখনো শুরু করেনি। শেনজেন কান্ট্রিজ এর উপর ওরা ফ্লাইট শুরু করেছে। প্রোগ্রামে একদম এসব তো থাকবেই। ঠিক ঠিক হ্যাঁ, বলো। প্রোগ্রামে তো প্রায় শেষের দিকে আসছি, তুমি ইন্ডিয়ান ইকোনমি বললে, একটু ছোট করে যদি বলো, খুব অল্প সময় রয়েছে, হাউ উইল দ্য ওয়ার্ল্ড ইকোনমি শেপ আপ? অ্যান্ড কেননা এখনো তো বোঝা যাচ্ছে না, একটা ভ্যাকসিন আসেনি, মেডিসিন আসেনি, উই রিয়েলি ডু নট নো ওয়ার্ল্ড ইকোনমি কিভাবে কতদিনে রেস্টোর্ড হবে, তোমার কি মনে হয়? বিকজ দ্য সুপার পাওয়ার্স, দ্য ফিনান্সিয়াল সুপার পাওয়ার্স লাইক দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, গোটা ইউরোপ is so affected, even the Southeast Asia also খুব affected. I'm not speaking of China from এইখানে ওয়ার্ল্ড ইকোনমিতে খালি যদি দেখো যে ওভারঅল তোমাকে ওয়ার্ল্ড ইকোনমিটাকে তোমাকে সেক্টর ওয়াইজ ব্রেক করে নিতে হবে। আমি তোমাকে যদি ইন্ডাস্ট্রি যদি সেক্টর ওয়াইজ যদি ব্রেক করে নাও, আমি তোমাকে বলতে পারি যে কয়েকটা এক্সাম্পল দিয়ে খালি বলছি, তোমার যদি সময় থাকে। এরোস্পেস আগামী 3 বছর, একটু ছোট করে বলো অম্লানদা, ছোট করে বলো, we are running out of time. The airline industry will মানে রিকভার করবে না বছরের মধ্যে। This is our guess. তো মোবাইল ইন্ডাস্ট্রি will have a problem, কিন্তু টু হুইলার আর সেলিং ওয়েল। এবং গ্লোবাল ইকোনমির দিক থেকে যদি বলো, তাহলে আমার মনে হয় যদি কোভিড এর যে ভ্যাকসিন, যেটা মানে অ্যাস্ট্রাজেনেকা বা আমাদের অক্সফোর্ড ভ্যাকসিন, যেগুলো বলছে যে এই বছরের শেষের মধ্যে এসে যায়, যদি এসে যায় তাহলে কিন্তু এল শেপ রিকভারি। ও গ্রেট। আর যদি না হয় তাহলে ইট উইল হ্যাভ ইট উইল টেক সাম টাইম টু রিকভার। আমার মনে হয় 1 বছর লাগবে এটা রিকভার করতে। দ্যাট ইজ কারণ কিন্তু একটা ভ্যাকসিন আসতেই হবে, না হলে, বা ভ্যাকসিন কিংবা কিউরেটিভ কিছু আসতে হবে, না হলে থিং উইল চেঞ্জ, মানে ওয়ে অফ ওয়ার্কিং চেঞ্জ হয়ে যাবে অনেকটা। আমার ম্যান্ডেটরি প্রশ্ন, শেষ প্রশ্ন সবাইকে করি, বলি যে $1 ট্রিলিয়ন কোয়েশ্চেন, সব দর্শক জানতে চাইছে, সবার কাছ থেকে জানতে চাইছে, আমরাও জানতে চাইছি, প্রশ্নের উত্তর হয় না জেনেও জানতে চাইছি। কি মনে হয় when will the old normal come back? আমাদের এই যে নিউ নরমাল, নিউ মিটিং,
কিছু তো ভালো, আমি সব সময় বলি উইল নাও হ্যাভ আ ব্লেন্ডেড লাইফস্টাইল, ব্লেন্ডেড এডুকেশন, ব্লেন্ডেড মিটিংস, কিন্তু ওল্ড নর্মালি কি আমরা ফিরে যেতে পারবো? ইফ ইয়েস, কতদিনে, আর হাউ উইল দ্য স্প্যান বি? তুমি খানিকটা উত্তর তুমি আগের প্রশ্নেই দিয়েছো, বাট দিস ইজ দ্য লাস্ট প্রশ্ন, and I say it is $1 trillion. If you have any answer or any hope for that. See a glass half full. এখন অনেকেই বলে ভ্যাকসিন তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু সময় লাগে কারণ সেই ভ্যাকসিন গুলো তৈরি করার অত আর্জেন্সি থাকে না, কিন্তু এই ভ্যাকসিনটা তৈরি করার আর্জেন্সি 100টা ক্যান্ডিডেট অফ ভ্যাকসিন আপাতত কাজ করছে। I am hopeful যে within this year a vaccine will come. যেভাবে কাজ চলছে, ফেজ 1, ফেজ 2, ফেজ 3 ট্রায়াল চলছে বিভিন্ন ভ্যাকসিনের, এবং আমার মনে হয় এই বছরের মধ্যেই we will see something good happen. This is my personal feel. এবং আচ্ছা ঠিক আছে, বল। চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে। আমরা একটা ম্যান্ডেটরি প্রশ্ন সবাইকে করি, সবাই জানতে চায়। আমি জানি ইটস ভেরি ডিফিকাল্ট টু আনসার, তবু আসলে আশায় তো মানুষ বেঁচে থাকে। সুতরাং কমেন্ট ফ্রম ইউর এন্ড অর অবজারভেশন ফ্রম ইউর এন্ড যে কবে আমরা এই নতুন নর্মাল থেকে ওল্ড নর্মালে ফিরে যেতে পারবো? হোয়াটস দ্য টাইম ফ্রেম দ্যাট ইউ আর অ্যাপ্রিহেন্ডিং? তোমার কি মনে হচ্ছে? দেখো সুজয়, আই এম ইটারনাল অপটিমিস্ট। আমি অলওয়েজ মনে করি দ্য গ্লাস ইজ হাফ ফুল রাদার দ্যান হাফ এমটি। অনেকেই বলছে যে একটা ভ্যাকসিন করতে অনেক সময় লাগে, কোভিড এর ভ্যাকসিন এত তাড়াতাড়ি আসবে কি করে? আমি বলি যে ভ্যাকসিন করতে সময় লাগে, তার কারণ হচ্ছে ওই ভ্যাকসিন গুলোকে ওয়েট করে করা যায়, সময় নিয়ে করা যায়, কিন্তু এখানে দিস ইজ আর্জেন্সি। 100টা ক্যান্ডিডেট ভ্যাকসিন পৃথিবীতে ট্রায়ালসে আছে, তার মধ্যে আমার যা পার্সোনাল মত যে 3টে ভ্যাকসিন যেটা অক্সফোর্ডের যেটা বের করেছে, কিংবা আমাদের ভারত বায়োটেক কিংবা জাইডাস ক্যাডিলার যেটা হয়েছে, এই ভ্যাকসিন গুলো আর প্রমিসিং ক্যান্ডিডেটস। এবং অল ইন অল আমার অনেকের সাথে আমি কথা বলে দেখেছি যে বাই এন্ড অফ দ্য ইয়ার উই শুড হ্যাভ আ ভ্যাকসিন, কোভিড এর ভ্যাকসিন গিভ একটা ট্রিটমেন্ট। এবং ইফ দ্যাট হ্যাপেন্স, লাইফ উইল বি নর্মাল অ্যাজ ইউজুয়াল। যেদিন ভ্যাকসিন বেরিয়ে যাবে, শুনবে না, অর্ধেক লোক এমনি ঠিক হয়ে যাবে, দেখবে। আর বাকিটা তো সো আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট। ডিসেম্বরে গিয়ে তোমার সাথে আবার কথা হবে। তার আগে আমি তোমাকে আমার অন্য শোতে ডাকবো। বাট উই আর এন্ডিং উইথ আ ভেরি হ্যাপি নোট। এরকম মেয়ে হয়তো খুব কম হয়েছে। এভার ইটার্নাল একটা পজিটিভ লোক, প্রথম থেকে প্রত্যেক প্রশ্নের পজিটিভ উত্তর দিয়েছে। ইকোনমি সম্বন্ধে হোক, দেহের অসুখ সম্বন্ধে হোক। অমলাদা, থ্যাংক ইউ ফর ইয়োর দিস ইটার্নাল পজিটিভিটি। আমরা চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। শেষ করব, প্রত্যেক দিন যা বলি শেষ করে আসার কথা যেটা অমলান্দা বলেছে সেটা আমরা প্রথম এপিসোড থেকে বলছি, হয়নি, কমেনি, বেড়ে গেছে, কিন্তু উই ডু বিলিভ যে ফ্ল্যাট কার্ভ হবে, ফ্ল্যাট পড়বে, ভ্যাকসিন আসবে এবং উইল গো ব্যাক টু দ্য ওল্ড নর্মাল। শেষ করব বলে, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতরে আছে প্রত্যয়, আমরা করব জয়। নমস্কার অমলান্দা, নমস্কার, থ্যাংক ইউ। নমস্কার আপনাদের সবাইকে, থ্যাংক ইউ।